বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আমাদের আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে, এরকম একটা ব্যাপার যদি আমরা ধরে নেই, তাহলে আমরা দেখব যে এই সময়কালে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা কখনো কোনো বিকল্প খেলোয়াড় তৈরি করতে পারিনি। মানে আমরা যাদের উপর যখন ভরসা করেছিলাম, আমাদের বিবেচনায় যখন যাদেরকে মনে হয়েছে যে এরা বেস্ট, ওই বেস্টদের কোনো বিকল্প আমরা তৈরি করতে পারিনি। ফলে এক একজন করে খেলোয়াড় অবসরে গেছে আর আমরা কপাল চাপড়াইছি বসে বসে, হায় 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 হায়, এখন কি হবে, এখন কি হবে। এই জিনিসটা চলতেছে তো চলতেছেই। এই জিনিসটা না হওয়ার দুটো কারণ, একটা হচ্ছে আমরা কখনো সঠিক মতো দল করতে পারি নাই, আর একটা সবচেয়ে বড় কারণ আমরা কখনো বুঝতে পারি নাই যে এই সিরিজটাকে আমরা কিভাবে নেব। এই সিরিজটাতে আমাদের যে নতুন কিছু খেলোয়াড়কে এক্সপোজার দেওয়া উচিত, এরকম সিরিজগুলো আসলে এই জিনিসটা কখনো বুঝতে পারি নাই। একটা জিনিস আমাদের আশা ছিল যে গাজী আশরাফ হোসেন লিপু দীর্ঘকাল ধরে এই জিনিসগুলো সামনে থেকে দেখছেন, উনি বারবার নিজে সমালোচক হিসাবে এগুলো সমালোচনা করছেন। ফলে আমাদের আশা ছিল যে জিম্বাবুয়ের মতো দল, এখনকার জিম্বাবুয়ে তো ভাই কোনো অর্থেই কোনো টেস্ট প্লেয়িং নেশন বলে সম্মান দেওয়া উচিত না, মানে এগুলা কাউকে ছোট করা উচিত না। বাংলাদেশ এদের বিপক্ষেও হারার যোগ্যতা রাখে, সেটা দিয়ে কিছু প্রুভ হয় না। এদের বিপক্ষে তো অন্তত আপনি এক্সপোজার দিবেন, নতুন একটা সেট আপকে এক্সপোজার দিবেন, সেই জিনিসটা আমরা দিলেন না। এবং সেই পক্ষে লিপু ভাই তার ভিডিও বার্তায় কিছু যুক্তি দিচ্ছেন। প্রথমত আমি আজকে যেটা করব, সেই যুক্তিগুলো যে কত অসার সেটা একটু বলার চেষ্টা করব। দ্বিতীয়ত লিপু ভাইয়ের বিবেচনায় তারা বেস্ট অ্যাভেলেবল টিম জিম্বাবুয়ের বিপক্ষে খেলাচ্ছেন, এই জায়গায় আমার ঘোরতর আপত্তি আছে। যাদেরকে বেস্ট অ্যাভেলেবল বলে থড়বড়ি খাড়া করে টিমে রাখা হচ্ছে, এরা যে বেস্ট না, এই জিনিসটাও আমি আজকে একটু আলোচনা করব। আসলে একটু কড়া কথা বলবো আজকে, সেই কড়া কথাগুলো আজকে হয়ে যাক। প্রথমত আমরা বলি এই ধরনের সুযোগগুলো কেন নিতে হয়। এই যে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা সিরিজ, জিম্বাবুয়েকে নিয়ে আমি শুরুতে যত রূঢ় কথা বলছি, এত রূঢ় কথা না বললেও এটা করা সম্ভব যে আমরা একটু তুলনামূলক দুর্বল দল পেলে আমাদের দু চারজন তরুণ খেলোয়াড়কে, তরুণই হতে হবে এমন কোনো কথা নাই, যাদের সম্ভাবনা আছে আরো কিছুদিন সার্ভিস দেবে, বিকল্প হয়ে উঠতে পারে, এরকম খেলোয়াড়দেরকে প্রমোট করা উচিত। আরো ভালোভাবে বললে এক্সপোজার দেওয়া উচিত। এক্সপোজার জিনিসটা স্পোর্টসে খুব জরুরি। আমি প্রায় বিভিন্ন কন্টেন্টে এই শব্দটা বলি, যদি অনেকে দেখতেছি বলতেছেন পরীক্ষা নিরীক্ষা করা উচিত না। স্পোর্টস কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা না, কোন পরীক্ষা নিরীক্ষার জায়গা না, পরীক্ষা নিরীক্ষা কখনো করা উচিত না। লিপু ভাইও দেখলাম তার ভিডিও বার্তায় বলছেন আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই না। কি বলছে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে? আপনি সম্ভাব্য খেলোয়াড়দের এক্সপোজার দেন, মূল ব্যাপারটা হচ্ছে সেটা। এটা পরীক্ষা নিরীক্ষা না, এটা হচ্ছে আপনার লাইন আপ তৈরি করা, তাদেরকে এক্সপোজার দেওয়া। নেক্সট জেনারেশনকে আপনি কেন এক্সপোজার দিবেন, এইটা আপনি আপাতত অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড যে কোনো দলের দিকে তাকাইলে বুঝতে পারবেন। করোনার পরে ইংল্যান্ড এমন একটা সময় আসলো, তিনটা ভিন্ন ভিন্ন দল খুব কাছাকাছি সময় পৃথিবীর তিন প্রান্তে সফরে পাঠায় দিল, এবং তিনটা দল একটার সঙ্গে আরেকটা কোনো মিল নাই, কেউ ওভারল্যাপ করে নাই, তিনটা ভিন্ন দল পাঠাইছে। সেটার রেজাল্ট কি হয়েছে সেটা আলাদা আলোচনা, কিন্তু পাঠাইছে তো। এই পাঠানোটা কেন পাঠাইছে? তারা তাদের টেস্ট টিমটা সলিড আছে, যে জেমস অ্যান্ডারসনরা, জো রুটরা টেস্টে খেলবে, বাকি দলগুলো ওয়ানডে দলটা মিড লেভেল খেলোয়াড়দের পাঠাইছে, টি-20 দলে একেবারে তরুণদের পাঠাইছে। ওই তরুণরা কি সারা জীবন টি-20 খেলবে? ওরা আস্তে আস্তে টেস্টে আসবে, ওদের এক্সপোজার দরকার। ইন্টারন্যাশনাল ম্যাচে কি হয় সেটা শেখানো দরকার। সেটাতে কি উপকারিতা আমি মোটামুটি নিশ্চিত যে গাজী আশরাফ হোসেন লিপু আমার এই জিনিসটা 150 গুণ ভালো বোঝেন। তারপর আপনাদের যদি একটু বলি যে একটু চোখে আঙ্গুল দিয়ে যদি দেখেন যে এটাতে উপকারিতাটা কি, ইন্ডিয়া দলটার দিকে তাকান। ইন্ডিয়া এখন যে দলটা খেলাচ্ছে টি-20তে বা ওয়ানডেতে, এই দলটাতে আপনি কয়েকজন খেলোয়াড় পাবেন যারা রাতারাতি বিকল্প হয়ে গেছে বলে আপনার ফিল হবে। মানে আপনি জানেন না ওরা ঠিক কোন সময় গড়ে উঠছে, আমাদের জানার দরকারও নাই, আমরা তো সবসময় ওদের ফলো করবো না। কিন্তু জিনিসটা হচ্ছে ইন্ডিয়া টেস্ট দল যখন অস্ট্রেলিয়া সফরে থাকে, তখন ইন্ডিয়ার একটা ওয়ানডে দল সাউথ আফ্রিকা সফরে আছে। এখন চাইলে তারা কিন্তু কিছু খেলোয়াড়কে বিশ্রাম না দিয়ে ওই সাউথ আফ্রিকায় পাঠিয়ে দিতে পারে। বা যখন তাদের আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে হয়, আফগানিস্তানের বিপক্ষে খেলতে হয়, এফটিপির কারণে তো অনেকের বিপক্ষে ইন্ডিয়া খেলতে হয়, যা ইন্ডিয়া চাইবে না নর্মালি খেলতে। এই দলগুলোর বিপক্ষে তারা এমন সব খেলোয়াড়দেরকে প্রমোট করে যারা মূলত কদিন পরে জায়গা নেবে। আজকে দেখেন বিরাট কোহলি আর রোহিত শর্মা ওদের টি-20 দলে নাই। আপনার কি মনে হয় এতে কি ওদের হাই হাই করা লাগছে একবারও? বরং ওরা বুক চাপে ধরছে, ওমা ভালো হয়েছে তো বিরাট কোহলি আর রোহিত শর্মা নাই, তা না হইলে তো আমরা এই যে সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদবরে পাইতাম না। এটা কি আকাশ থেকে পড়ছে নাকি? ওদের সিস্টেম থেকে উঠে আসছে। সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন গত 2 বছর ধরে রেগুলার এইসব সিরিজ খেলে বেড়াচ্ছে, অগুরুত্বপূর্ণ সিরিজগুলো খেলে বেড়াচ্ছে। ফলে তারা যখন মূল মঞ্চে আসছে
মানে বড় দলের বিপক্ষে আছে প্রপার রেডি। কোথায় বিরাট কোহলি, কোথায় রোহিত শর্মা? মনে হচ্ছে যে এরা বেশি যোগ্য। এই যোগ্যটা তো হঠাৎ করে হয় না রে ভাই, ওরা ইন্টারন্যাশনাল খেলতে খেলতে এখানে আসছে। যত আপনি এ দলের কথা বলেন, যত অন্যান্য কথা বলেন, ইন্টারন্যাশনাল ড্রেসিং রুম, ইন্টারন্যাশনাল উইকেট ইজ অ্যানাদার থিং। এইটা কোনোভাবে আপনি কাউকে শিখাইতে পারবেন না, কোচ দিয়ে পারবেন না, এ দলে খেলায় পারবেন না, টিভিতে দেখায় পারবেন না। এটা একমাত্র ওখানে গেলেই সম্ভব। এবং সেটা তখনই সম্ভব যে আপনি জিম্বাবুয়ে, হনুলুলু, কানাডা এদের বিপক্ষে ইন্টারন্যাশনাল খেলবেন। খেলার সময় আপনি এদেরকে প্রমোট করবেন যে ওকে আমার দলে ফিক্সড কে কে, মানে সত্যি সত্যি ভরসা কে কে। এখন আমাদের টেস্ট দলের দিকে যদি আপনি তাকান তাহলে খুব নিশ্চিত নাম কে কে: তাসকিন, লিটন, মুমিনুল, মুশফিক। খুব জোরাজুরি করে আপনি মিরাজরেও ধরতে পারেন, যদিও আমি মিরাজের আস্তে আস্তে প্রাসঙ্গিকতা কমতেছে দেখতেছি। আমি বললাম এমন কিছু নাম, যে নামগুলো পরিস্থিতি যাই হোক এদের লাগবে আমাদের আরো কিছুদিন। লিটন, মুশফিক, মুমিনুল এদের লাগবে। এখন এদেরকে কেন আমার জিম্বাবুয়ের বিপক্ষে খেলাইতে হবে? এদের কি প্রুফ করার কিছু বাকি আছে? যে এদের সামনে যে আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বা অমুকের বিপক্ষে সিরিজ, এইটাতে দলের সুযোগ পাওয়ার জন্য এদেরকে কি আবার এনসিএল খেলে আসতে হবে? এরা তো জানেই কি করছে। লিটন দুদিন আগে 7 নম্বরে নাইমা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতেছে। মুশফিক দুদিন আগে 190+ ইনিংস খেলে আসছে পাকিস্তানে। মিরাজের কথা যদি বলেন, মিরাজ ম্যান অফ দ্য সিরিজ হওয়ার মতো পারফর্ম করে আসছে পাকিস্তানে। আমাদের তাসকিন তো আছে, তাসকিন অবশ্য এমনিতেই ইনজুরি জনিত কারণে ড্রপ হয়েছে এই সিরিজ থেকে। অনায়াসে আমরা এই জায়গাগুলোতে নতুন নতুন চেহারা আনতে পারতাম, যে চেহারাগুলো এক্সপোজারের অপেক্ষায় রয়েছে, যে চেহারাগুলোকে আজকে আমরা টেস্ট খেলতে দিলে 3 বছর পরে যখন জায়গাগুলো সত্যি সত্যি ফাঁকা হবে তখন হাই হাই করতে হতো না। এটা হচ্ছে এক্সপোজার দেওয়ার মূল ব্যাপার। আমরা কি করলাম? শুধু লিটনকে রিলিজ করলাম পিএসএল এর জন্য, নাহিদ রানাকে তাও শর্ত দিলাম অ্যাটলিস্ট খেলে যাইতে হবে, আর তাসকিন ইনজুরির কারণে বাদ পড়লো। এছাড়া কেউ জায়গা থেকে নড়লো না। না আমাদের নির্বাচকরা তাদের থোড়বড়ি খাড়া ওই চিন্তা থেকে সরে আসলেন, তারা একবারও ভাবলেন না যে একটু অন্যরকম ভাবে। না আমাদের সিনিয়ররা কেউ, যারা অলরেডি এই জায়গাগুলো সেটেল, এই মুমিনুল, মুশফিক, এরা কেউ নিজেরা ভয়েস রেজ করলো না। এরা বললো না যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবো না, এই টাইমটা বরং আমরা একটু ঢাকালিক টাকালিক খেলি। কিছু পোটেনশিয়াল ছেলেকে আমরা এই সময় সুযোগ দিতে পারতাম। সেটা হচ্ছে সারা দেশের আর্গুমেন্ট। যদিও সারা দেশ ভুল শব্দ বলতেছে, লিপু ভাইও ভুল শব্দ বলতেছে। আমি আবারও বলি, এটা পরীক্ষা নিরীক্ষা না। পরীক্ষা নিরীক্ষা কখন বলে? পরীক্ষা নিরীক্ষা কোনটা? পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আপনার হাতে রাম আছে, শ্যাম আছে, দুজনের ইকুয়েশন প্রায় কাছাকাছি, আপনি দেখবেন এই ম্যাচে কারে চলে, ওই ম্যাচে কারে চলবে। আমরা তো পরীক্ষা নিরীক্ষা করতে বলতেছি না। আবার বলি, স্পোর্টস পরীক্ষা নিরীক্ষার জায়গা না। পরীক্ষা নিরীক্ষার জায়গা হচ্ছে এর আগের স্তর। টপ লেভেল স্পোর্টসে পরীক্ষা নিরীক্ষা আমরা করতে বলতেছি না। আমরা বলতেছি এক্সপোজার দেন, বিকল্প তৈরি করেন, পাইপলাইন তৈরি করেন। সেই জিনিসটা করার সুযোগটা আপনারা হেলায় হারাইলেন। আগামী 17-18 মাস আমাদেরকে টানা ইন্টারন্যাশনাল খেলতে হবে। সেই সময় আপনি আর জিম্বাবুয়ে পাবেন না। অথচ সিজনের শুরুতেই আপনি জিম্বাবুয়ে পেয়ে গেছিলেন। শুরুতেই আপনি পুরোটা 15 থেকে 25-এ পরিণত করে ফেলতে পারতেন। মানে আগামী 17 মাস কিন্তু আমাদেরকে এই 15 থেকে 20 জন নিয়ে খেলতে হবে। আমরা এর বাইরে কাউকে চিনতেছি না। আপনি কি পারবেন হুট করে শ্রীলঙ্কার বিপক্ষে অমিত মজুমদার বা অমিত হাসান এদের কাউকে ডাক দিতে? ওই কলিজা আছে যে জিম্বাবুয়ের বিপক্ষে ওদের ডাকার কলিজা নাই? কিভাবে ডাকবেন? ডাকতে পারবেন না, সাহস পাবেন না। ফলে আপনার কুল স্কুইজড হয়ে থাকলো ওই 15-20 জনের মধ্যে। কিন্তু আপনি এখন যদি 5-7টা ছেলেরা এখানে খেলাইতেন, এই স্কোয়াডে আরো 5-7টা যোগ করতেন, মানে পুলটা লম্বা হয়ে 25 থেকে 30-এ পরিণত হয়ে যেত। আপনি একেবারে সিম্পল মাইন্ডসেটের ব্যাপার যে আমার পুল বড় করার একটা দারুণ সুযোগ এটা। জিম্বাবুয়ের বিপক্ষে 2টা টেস্ট, এই ফেনোমেনা তো দেখে আসতেছি। মানে বারবার বলি যে বৃদ্ধ হইলাম তো এই দেখতে দেখতে। এখন লিপুবার তুলনায় তো বৃদ্ধ হই নাই, লিপুবার তুলনায় এখনো আমি তার সন্তানের চেয়েও ছোট। ফলে লিপুবাইও এই দেখতে দেখতে বৃদ্ধ হয়েছেন, কেন জানি লিপুবাইও এসে ওই ট্রাপে আটকে গেলেন। ফলে এই বিরক্তিকর ফেনোমেনার মধ্যেই আমরা আছি। এটা নিয়ে আর কত বলবো। এখন লিপু ভাইয়ের আর একটা কথা বলি। লিপু ভাই তার ভিডিও বার্তায় বলছেন যে আমরা যেহেতু সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিরিজ, তাই আমরা বেস্ট অ্যাভেলেবেল টিম নামাইছি। এই জায়গাটায় আমি ঘোরতর আপত্তি করি। লিপু ভাই, আমি আঙুল উঁচু করে বলতেছি না, হাত জোর করে বলতেছি, আপনি একটা প্রচন্ড ভুল ইনফরমেশন দিচ্ছেন। এইটা আমাদের বেস্ট টেস্ট টিম না, এটা আমাদের কোনোভাবে বেস্ট টেস্ট টিম না। সেইটা আমি একটু ধরে ধরে আপনাকে বলি যে আমাদের বেস্ট টেস্ট টিমে কাদের থাকা উচিত এবং কাদের একদমই থাকা উচিত না, সেটা একটু আলোচনা। একটা টেস্টের ব্যাটিং লাইন আপের কি হচ্ছে টপ 3, 2 ওপেনার আর 3 নাম্বার পজিশন ব্যাটসম্যান, তাই তো? বা কেউ কেউ এটাকে বলে টপ 4।
4 হচ্ছে আসলে আপনার সবকিছু। আপনার টোন সেট করে দিবে, আপনার মেরুদণ্ড দাঁড় করাবে ইনিংসের, আপনি আগ্রাসী হবেন মানে বাসবল খেলবেন নাকি হারাম বল খেলবেন, কি করবেন সবকিছু ওরা ঠিক করবে। মানে টপ 4 এর কোনো বিকল্প নাই। এইসব জায়গায় আপনার রিকি পন্টিং, সচিন টেন্ডুলকার, হেইডেন যাই বলেন, সব নামগুলো কিন্তু ব্রায়ান লারা সব কিন্তু টপ 4 এর মধ্যেই। টেস্ট ক্রিকেটে টপ 4 হচ্ছে শেষ কথা। হ্যাঁ, এরপরেও গিলক্রিস্টরা খেলছেন পরের দিকে, কিন্তু আসলে শেষ কথা টপ 4। আমাদের টপ 4 এ কারা খেলতেছে? টপ 3 তে আসি। যেহেতু 4 নম্বরে মুমিনুল খেলে, আমি স্টিল মনে করি আরো 2-3 বছর তার সার্ভ করার সুযোগ আছে। টপ 3 তে কে কে খেলতেছে? জয়, জাকির, সাদমান। এই হচ্ছে আমাদের টপ 2। মানে এর ভিতর যে কোনো দুইজন, জয়, জাকির, সাদমান। আর 3 নম্বরে হচ্ছে শান্ত। আচ্ছা লিপু ভাই, আপনি আমাদের বলেন, এই যে 4 জন ঘুরে ফিরে টপ 3 তে খেলতেছে, এদের আপনি বিশ্বাস করেন এরা বাংলাদেশের সেরা 4? এই 3 পজিশনের জন্য সেরা 4 এরা? যদি বিশ্বাস করেন তাহলে তো আর আসলে আলোচনা আগায় লাভ নাই। কিন্তু আমার ধারণা বাংলাদেশে 20 কোটি মানুষের ভিতরে অন্তত কোটি 10 মানুষ ক্রিকেটের খোঁজ খবর রাখে। তার ভিতরে কোটি 5 হয়তো টেস্টেরও খোঁজ খবর রাখে। এদের সবার সঙ্গে আলাপ করেন, বড় যে 3-4 জন লোক বলবে যে হ্যাঁ রে ঠিক আছে, সেই 3-4 জন অবশ্যই আপনার নির্বাচক কমিটির মেম্বার। এর বাইরে আর ওরা ওরা কয়জন? এর বাইরে কেউ বিশ্বাস করে না যে এই যে সাদমান, জাকির, জয় এবং শান্ত টপ 3 জন্য এই 4 জন পারফেক্ট না। আমি কিন্তু এই 4 জনের কাউকে ছোট করতেছি না। এই জিনিসটা একদম মানে বারবার বলে দেয় যে কোনোভাবেই এদের কাউকে ছোট করতেছে না। জয়, সাদমান স্পেশালি, তাদের প্রতি আমার রেসপেক্টের কোনো অভাব নাই। আমি মনে করি জয়কে নষ্ট করা হচ্ছে। জয় মূলত 4-5 নম্বরের ব্যাটসম্যান, হুট করে ফ্রিক ভাবে তারা দিয়ে ওপেন করানো হয়েছিল, দুটো বড় ইনিংস খেলে ফেললো, জয় হয়ে গেল ওপেনার। এই ছেলেটা ক্যারিয়ার শেষ করা হচ্ছে। কার্যত তাকে আবার ঘরোয়া ক্রিকেটে পাঠায় 1-2 বছরের ব্রেক দিয়ে আবার 4-5 নম্বরে নিয়ে আসা দরকার। জয় তো অসাধারণ সম্পদ হবে আমাদের টেস্টে, ছেলেটাকে নষ্ট করতেছেন আপনারা। সাদমানের কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, খুব সহজ এগুলো সমাধান করা। দেশে করতে না পারলে কোনো একটা একাডেমিতে পাঠায় দেন দেশের বাইরে। সাদমানের এই টেকনিক্যাল সমস্যার সমাধান হলে সাদমানও অন্য লেভেলে যাবে। জাকিরকে আসলে অনেক কাজ করতে হবে। টেস্টের টপ ওপেনার হইতে গেলে জাকিরকে অনেক কাজ করতে হবে। আমি ছোট করতেছি না কাউকে। এখন কথা হচ্ছে যে কিন্তু এই মুহূর্তে তারা যে অবস্থা আছে, গত 1-1.5 বছরে তাদের যে পারফরমেন্স, ইনক্লুডিং শান্ত, শান্ত ওয়ানডেতে খুব ভালো করে, ইনক্লুডিং শান্ত যে পারফরমেন্স, কোনোভাবেই তারা বেস্ট অ্যাভেলেবেল টিমের মধ্যে থাকার কথা না। সেরা 15 জনের মধ্যে এই 4 জনের নাম কোনোভাবে লেখাই উচিত না। এখন আপনারা বলতে পারেন যে তাহলে ক্যাপ্টেনের নাম লিখবো না, শান্তর নাম লিখবো না? আচ্ছা, অত বিপ্লবী আমি হইতে বলতেছি না, শান্তর নাম রাখেন। কিন্তু বাকি যে 3 জনের মধ্যে অন্তত 2 জনকে তো রিপ্লেস করা দরকার ছিল। বাকি 3 জনই তো ওপেনার। ফলে আপনার যেহেতু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত সব ওপেনার কিপার আছে, তাদের ভেতর থেকে পিক করেন। এবং তারা কারা, এটা তো একদম চোখে দেখা যাচ্ছে। প্রথমত হচ্ছে বিজয়। বিজয়কে নিয়ে আমি একাধিক কন্টেন্ট করছি। একটা বোগাস মিথ আছে যে বিজয় ইন্টারন্যাশনালে আসলে আর পারে না, ধারাবাহিকভাবে তেমন কোনো সুযোগ পায় নাই, টেস্টে তো খুব বেশি সুযোগই পায় নাই। বিজয় গত 5-6 বছর ধরে আমাদের ডোমেস্টিকের সবচেয়ে প্রলিফিক রান স্কোরার। এ বছরও রান করছে। এই ছেলেটাকে আপনি ঠিক কোন যুক্তিতে আটকাবেন? এই যে দলে নিচ্ছেন না, ও যদি আজকে আপনাকে এসে চোখের সামনে এসে চোখে চোখ রেখে জিজ্ঞেস করে যে লিপু ভাই, আমি তো আপনার নাতির বয়সী, আমি আপনার সাবেক এলাকার ছেলে, ও ধানমন্ডির ছেলে, লিপু ভাই ও ধানমন্ডির ছেলে, অবশ্য এখন 2 জন থাকে 2 জায়গায়। এখন বিজয় অনায়াসে বলতে পারে যে লিপু ভাই দুটো সিদ্ধান্তের একটা দেন। হয় আপনারা বলেন যে ডোমেস্টিক খেলে কোনো লাভ নাই, আমরা এনসিএল এর পাত্তা দিই না, এনসিএল রান করে তোমরা এখানে জীবনেও জাতীয় দলে আসতে পারবে না, এটা আমাদের অন্য ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনকে আমার জানার দরকার নেই, আমি আর রান করবো না তাইলে, বা আমি এনসিএল খেললে মনের আনন্দে খেলবো, জাতীয় দলে যে আমি চান্স পাবো না এটাকে আমাকে বলে দেন। আর নতুবা আমাকে বলেন যে আমার পার্সোনাল অন্যায়টা কি, আমি কি কাউকে মারছি না কাউকে দৌড়ছি বা কোনো সিনিয়ররা অপমান করছি? বিজয় কিন্তু এই কোশ্চেন করার অধিকার রাখে। একটা ছেলে 5-6 বছর ধরে প্রতি বছর টপ 3 পারফরমারদের একজন থাকতেছে ফার্স্ট ক্লাসে, প্রতি বছর এভারেজ তার 60-এর উপরে, আপনি তারা ডাকতেছেন না টেস্টে? কোন আমলে ডাকছিলেন সে পারে নাই, সেই যুক্তি দিয়ে এখন এই 2025 সালে কাজ হবে? এখনো বেচারার বয়স বোধহয় কত 30-32 হবে। এই বয়সে সে আরো 7-8 বছর অনায়াসে টেস্ট ক্রিকেটটা সার্ভিস দিতে পারে। হি ইজ এ ফাইন উইকেট কিপার। আপনার দলে এই মুহূর্তে তার অবশ্যই জায়গা আছে, মানে স্কোয়াডে না, তার 11-এ তাকে থাকা উচিত। ফলে বিজয়ের প্রতি অন্যায় হচ্ছে। আর যে কথা আপনি বলছেন যে বেস্ট অ্যাভেলেবেল টিম, বিজয়কে বাইরে রেখে বেস্ট অ্যাভেলেবেল টেস্ট টিম এখন হতে পারে না।
এটা কোনোভাবে হতে পারে না। যত যুক্তি দেন যে বিজয়ের অমুক জায়গায় সুযোগ দিছিলাম পারে নাই, তমুক জায়গায় সুযোগ দিছিলাম পারে নাই, ওইসব ইতিহাসটা নিয়ে লাভ নাই। ওই যে ব্রাজিল বা ওয়েস্ট ইন্ডিজ টাইপের আলাপ এগুলো করে লাভ নাই। ও গত 5-6 বছর টেস্টে চান্স পায় নাই, এটাই কথা। এবং এই সময়ও তার ক্যারিয়ারে সোনালি সময় কাটাইছে। ফলে ওকে টানা 5-7 টেস্ট খেলতে দিতে হবে আপনাকে, স্কোয়াডে না, একদম মাঠে নামতে দিতে হবে। প্রত্যেক টেস্টে মাঠে নামবেও। তারপরেও যদি না পারে তখন আপনি তারে ফেলে দেন, বলেন যে আগামী 5 বছর এত আমি ডাকবো না। ফলে কোনো রোটেশন না, কোনো এক্সপোজার না, কোনো বিশেষ বিবেচনা না, জয় জাকির সাদমান চোখ বুঝে উবু 10-20 বলে যে কোনো একজনকে বসায় দিয়ে বিজয়কে ঢুকানো হচ্ছে জরুরি। সেক্ষেত্রে জাকিরও যেহেতু কিপার, আপনি বিজয়কে জাকিরকে বসায় ঢুকাইতে পারতেন। বাকি দুইজনের ক্ষেত্রে আমি বলি না যে এইভাবে নিরাপদে রাখেন ওদের। ইফতি এবার দুর্দান্ত রান করছে। ওপেনার হিসেবে আরেকটা বড় দাবিদার ছিল ইফতেখারুল ইসলাম ইফতি। দুর্দান্ত রান করছে। ও কি সুন্দর ব্যাট করে, ওর একটা দুটো ইনিংস দেখার সৌভাগ্য হয়েছে আমার। কি সুন্দর ব্যাট করে। ওর রিজার্ভ ওপেনার হিসাবে, মানে 3 নম্বর ওপেনার হিসাবে হলেও ওর দলে থাকা উচিত ছিল। অমিত হাসান তো এখনকার সেন্সেশন। একটু বয়স কম, কিন্তু আমি মনে করি অমিত হাসানের অবশ্যই দলে থাকা উচিত ছিল। যদি আমরা যথেষ্ট নির্দয় হতে পারি এবং যথেষ্ট সত্যি কথা বলতে পারি, তাহলে আসলে নাজমুল হোসেন শান্তকে একবার চোখ বুজে দল থেকে বাদ দিয়ে অমিতকে দলে ঢোকানো উচিত, অমিত হাসান। কিন্তু এখন মুশকিলটা হচ্ছে যে আমরা তো ট্র্যাডিশনের খুব একটা বাইরে যেতে পারতেছি না। আমাদের নির্বাচকরা রাতারাতি ক্যাপ্টেনকে দল থেকে বাদ দিয়ে দিবেন, ওই আশা আমি করি না। কিন্তু অমিতের দলে থাকা উচিত, অ্যাটলিস্ট 15-16 জনের দলে থাকা উচিত। কোনো কোনো পরিস্থিতিতে এমনও হইতে পারে অমিতকে একটু স্যাক্রিফাইস করা, যে বাবা তুই তো প্রায় নতুন বল খেলিস 3-4-এ, তুই 3-এ খেল। ওই শান্ত একটু পিছায় আসুক, একটু ব্যাটিং অর্ডার এলোমেলো করে ওর খেলায় দেয়। এটা ও উপযুক্ত, ওর এটা প্রাপ্য। যে কথা আমি এনামুলের ক্ষেত্রে বললাম, ইফতির ক্ষেত্রে অত বলতেছি না। ইফতির আবার দিয়ে বেস্ট অ্যাভেলেবল টিম হয় না, মানে বিজয়ের ক্ষেত্রে যেটা বললাম। কিন্তু অমিতের ক্ষেত্রেও কিন্তু কথাটা তাই। আবার অমিত মজুমদার সম্পর্কে আমি বলতেছি না, কারণ অমিত মজুমদারের পারফরমেন্স এবছর অনেক ভালো করছে, কিন্তু সে তো এই ইয়ের ভিতরে চলতেছে রেগুলার। কিন্তু অমিত হাসান, আপনি অমিত হাসানকে কিভাবে অবজ্ঞা করবেন? 78 অ্যাভারেজে রান করছে এবার। এই ছেলেটার আপনি কিভাবে অবজ্ঞা করেন? কিভাবে আপনি টেস্ট দলের বাইরে রেখে বলেন যে বেস্ট অ্যাভেলেবল টিম করে ফেলছে? কেন অমিত বিজয় ওরা অ্যাভেলেবল ছিল না? কি করে আপনি ওদেরকে বাইরে রেখে এটা করেন? ওকে, ওপরের দিকে আলোচনা করে ফেলছি, মাঝখানে বেশি আলোচনা করব না। কারণ মুমিনুল, মুশফিক, মিরাজ এদেরকে এই মুহূর্তে কাউরে আমি বলতেছি না যে নাড়ানাড়ি করেন, অ্যাজ দে আর পারফরমেন্স। তারপরে লিটনের জায়গায় তো নিশ্চয়ই জাকের খেলবে এবং জাকির খেলবে, ওরা কেউ একজন কিপিং করবে। কিপিং নিয়ে বলবো একটু শেষ দিকে। বোলিং এর দিকে আসেন। আবার আপনি আমাকে বলেন যে পেস অ্যাটাকটা ডিক্লেয়ার করা হয়েছে, এটাকে আপনার মনে হয় যে এটা বাংলাদেশের বেস্ট অ্যাভেলেবল পেস অ্যাটাক? যদিও আমি আমাদের পেস অ্যাটাক নিয়ে বলি যে আমি একটা মুগ্ধ ঘোরের মধ্যে আছি, এটা সত্যি। যে আপনি যে কোনো ভাবে, ওই যে আবার বলি উবু 10-20 বলে যে কোনো 4-5 জনের দলে নিয়ে নেন, যে কোনো দলে, তাহলে অযোগ্য কাউরে নিবেন না। রিয়েলিটি, কারণ আমাদের পেসটা এখন একটা দারুণ জায়গায় পৌঁছাইছে যে প্রায় সবার কাছাকাছি মান আছে। কিন্তু আপনাকে তো কিছু প্রসেস ফলো করতে হবে। আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটারদের মধ্যে এখন দুজন হচ্ছে হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব। আর হাসান তো টেস্টে লিডার, তাস্কিন নাই যেহেতু, তাকে এই অল্প অভিজ্ঞতা নিয়েই তাকে লিড করতে হবে পেস অ্যাটাকটা। ফলে হাসান থাকবে, এবং হাসান যেহেতু অন্যান্য ফরম্যাটে সুযোগ পাচ্ছে না, অন্যায্যভাবে তাকে বাইরে রাখা হচ্ছে, ফলে টেস্টে তাকে বাইরে রাখার কোনো সুযোগ নাই। এখন কথা হচ্ছে যে সাকিবের এটা প্রথম টেস্ট দলে ডাক পাওয়া। এখন সাকিব কোনোভাবে আহত হয় এরকম কোনো কথা আমার বলার সুযোগ নেই, কারণ সাকিব আমাদের ভবিষ্যৎ। সাকিব, হাসান, নাহিদ রানা এরাই তো আমাদের ভবিষ্যৎ। ফলে এদের আহত করতেছে না। কিন্তু তানজিম সাকিব ঠিক এই প্রসেসে এখনই টেস্ট দলে ডাক পাবে, এরপরেও আমরা বেস্ট অ্যাভেলেবেল বলবো, এইটা আমি মানতে পারতেছি না। তানজিম সাকিবের ফার্স্ট ক্লাস পারফরমেন্স কই? লঙ্গার ভার্সন খেলার অভিজ্ঞতা কই? লঙ্গার ভার্সনের ব্যাপারটা তো আলাদা। যতই তানজিম সাকিবরে নিয়ে আমি উচ্ছ্বসিত হই, সে তো মূলত যা করে শর্টার ফরম্যাটে করছে। দুইটা খেলার লেন্থ আলাদা, লাইন আলাদা, টেম্পারমেন্ট আলাদা, সারাদিন বল করার একটা ব্যাপার আছে, সারাদিন, আর এখন যে ওয়েদার, সারাদিন ওখানে কষ্ট করার ব্যাপার আছে, ও অল্পতে রেগে যাওয়া একটা ছেলে। ফলে এই এত টেম্পার নিতে পারবে কিনা সবকিছু নিয়ে ওকে তো আসলে 4 দিনের ম্যাচ যথেষ্ট পরিমাণে খেলতে হবে। এবছর মনে হয় মাত্র একটা ম্যাচ খেলছে, এটা দিয়ে তো হবে না। বিকল্প হিসেবে বাইরে যারা বাদ পড়ে আছে, এবাদত, এবাদত যদিও খুব ভালো করতেছে না এই মুহূর্তে, তারপরেও এবাদত কিন্তু তার এক্সপিরিয়েন্সের কারণে আসা উচিত ছিল এখানে। খালেদ এসছে খুব ভালো, খালেদ দুর্দান্ত সিজন কাটালো লাস্টটা,
খালেদ তো প্রুভেন, খালেদ, এবাদত, এরা এই আমাদের এই ব্যাচটা আসার আগে মাঝে 2-3টা বছর তো এই ছেলেগুলোই সামলাচ্ছে আমাদের টেস্ট এটা। ফলে খালেদ এবাদতকে যে মুহূর্তে আপনার তাসকিন অ্যাভেলেবেল নাই, খালেদ এবাদত দুজনেরই থাকা উচিত ছিল। অবশ্যই আমাদের নিউ হিরো তানজিম সাকিব এখনই না। তানজিম সাকিব টেস্ট খেলবে, অনেক দূর যাবে, অনেকগুলো টেস্ট উইকেট পাবে, সময় দেন। এখন বলেন যে আপনি এবাদতের ক্ষেত্রে একটা কোশ্চেন করতে পারেন যে এবাদত এই মুহূর্তে হয়তো ইসের জন্য রেডি না, টেস্টের জন্য, যেটা লিপু ভাই বলছেন আমি মোটামুটি একমত। শুধু পূর্ব অভিজ্ঞতা বা আগে কি করছে এটা মাথায় রেখে তো খেলোয়াড় নেওয়ার পক্ষে আমি না। ফলে ইবাদতকে বাইরে রাখলে আমি খুব রাগ করতাম না। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই রুয়েল মিয়া এবং মেহেদী হাসান রানা এই দুজনের একজনকে দলে ডাকা উচিত ছিল। তানজিম সাকিবকে এখনই ডাকা উচিত হয় নাই, এটা প্রথম কথা। সে বেস্ট অ্যাভেলেবেল খেলোয়াড়দের মধ্যে পড়তেছে না। অ্যাজ রুয়েল মিয়া এটা দুর্দান্ত একটা সিজন কাটাইছে। ওই যে আনামূলক নামে একটা ছেলে দেখলাম 30+ উইকেট পাইছে, ওর ব্যাপারটা আমি ঠিক জানি না। দেখেন আমি তো অনেকদিন আসলে ডিটাচ ছিলাম, ফলে এই বছরের এনসিএল সম্পর্কে আমি খুব ভালো বলতে পারবো, এটা আমি মানে এটা আমার কাছে আশা করা ঠিক হবে না, ওর ব্যাপারটা আমি ঠিক জানি না। কিন্তু যদি আমাকে বলেন যে আমি যাদের দেখছি এবং পরিসংখ্যানে মিলতেছে, তার মধ্যে এবার ডাক পাওয়া উচিত ছিল রুয়েল মিয়া। যদি আপনি ইবাদতকে না নেন, সেক্ষেত্রে তানজিম সাকিবের জায়গায় ডাক পাওয়া উচিত ছিল রুয়েল মিয়া। রুয়েল মিয়াও সেও কিন্তু গত 5-7 বছর ধরে নীরবে পারফর্ম করে যাচ্ছে, মানে একেবারে রেগুলার ফলো না করলেও 5-7 বছর যখন বলি তার মধ্যে তো আমারও প্রফেশনাল টাইম পড়ে। ফলে রুয়েল মিয়া আমার জন্য নতুন না, রুয়েল মিয়ার বোলিংটা সম্পর্কে আমি জানি। সে হয়তো 11-এ না থাক, তা সে ডিজার্ভ করে যে এত সুন্দর বোলিং সে বছরের পর বছর করে যাচ্ছে, এবারও 25+ উইকেট পাচ্ছে মনে হয়, ফলে তার এখানে থাকা উচিত ছিল। এছাড়া মেহেদী হাসান রানার ব্যাপারটা আমার কাছে খুব বিস্ময়কর লাগছে। সে মাত্র 2 ম্যাচ খেলে 19 উইকেট নিয়ে এনেছে। ফলে এই ছেলেটাকে কিন্তু একটা চমক হিসাবে সামনে আনা যেত। এটা কিন্তু আমি বললি যে এইটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। এই এতক্ষণে আমি একটা পরীক্ষা নিরীক্ষার দাবি তুললাম যে এটাও করা যেত। যে হঠাৎ করে এই মেহেদী হাসান রানা, ও একেবারে আননোন ফেস না, কিন্তু ও এবার যে কাজটা করছে সেটা খুব আজগুবি হয়েছে। ফলে এইরকম একটা বুদ্ধংশী অবস্থায় কেউ যখন থাকে, তখন এটা তো আসলে একটা ডিলেমার মতো যে এটা আসলেই ও যে কোনো জায়গায় রেপ্লিকেট করতে পারবে নাকি হঠাৎ হয়ে গেছে। আচ্ছা একটা চান্স নিয়ে দেখা যাক, দলটা তো জিম্বাবুয়ে, ওর নামায় দেন না, মেহেদী হাসান রানাকে এরকম বিধ্বংসী ফর্মে থাকা অবস্থায় নামায় দেন। এইগুলো পরীক্ষা নিরীক্ষা, এগুলো করলেও করা যায়, না করলেও না করা যায়। কিন্তু বাকি যে নামগুলো বললাম, এনামুল হক বিজয় এবং অমিত হাসান, এরা টেস্ট দলের বাইরে থাকা অবস্থায় আমি কোনোভাবে মানতে রাজি না যে এটা আমাদের বেস্ট অ্যাভেলেবেল টিম। দেখেন বিজয়রে না নয় আরেকটা কি ক্রাইসিস আপনারা পড়তে যাচ্ছেন। আমি জানি আপনারা আমি যেই এই প্রশ্নটা করবো যে কিপিং কে করবে, সঙ্গে সঙ্গে আপনি 4টা নাম বলবেন। আমি জানি এই একেবারে অত মূর্খ তো না, নামগুলো তো জানি। আমাদের গত বেশ কিছু কাল ধরে কিপিং করে লিটন। ফলে লিটন যেহেতু পিএসএল এ যাচ্ছে, লিটনের ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখন আমাদের হাতে কিপিং অপশন আছে। প্রথমত যারা অনেক দিনের খোঁজ খবর রাখেন না তারা বলবেন মুশফিক আমাদের দীর্ঘদিনের সৈনিক কিপার ব্যাটসম্যান, সে আছে, জাকির আছে, অঙ্কন আছে। এখন অঙ্কনকেও টেস্ট দলে ডাকার আমি বিপক্ষে। এই অঙ্কনে নিয়ে আলাদা করে বলতে চাই না, কারণ ওটা নিয়ে আমি একদিন মানে একটু রূঢ় ভাবে বলছিলাম। আমি মনে করি অঙ্কনের এবারও টেস্ট দলে ডাকা উচিত হয় নাই। সে একটা ম্যাচ কেমন করে খেলে ফেললো সেটাও আমার কাছে পরিষ্কার না। তার অ্যাভারেজ খারাপ, টোটাল পারফরমেন্স খারাপ, 50 বেশি না, তার স্টার্স তার পক্ষে কথা বলে না, ওর ব্যাটিং স্টাইলও টেস্টের পক্ষে কথা বলে না। কেমন করে আসতেছে আমি ঠিক পরিষ্কার না, ওর ব্যাপারটা আমার কাছে খুবই রহস্যজনক মনে হয়। তো যাই হোক, ওন আমাদেরকে 4টা কিপার দেখাবেন, মুশফিক, জাকের, অঙ্কন। আচ্ছা বলেন, মুশফিক বোধহয় কত বছর কিপিং করে না, 2-3 বছর বা তারও বেশি, আমি এক্সাক্ট মনে করতে পারতেছি না। মুশফিক তো টেস্টে কিপিং বন্ধ করে দিয়েছে অনেক দিন হল, জেনুইন ব্যাটসম্যান হিসাবে খেলে, ওকে ফাইন। তাহলে আপনার হাতে কিপিং অপশন থাকে 3টা, জাকের, অঙ্কন। আচ্ছা এদের কাউরে আপনার মনে হয় 90 ওভার কিপিং করার যোগ্যতা রাখে? এদের কাউরে আমি কিপারই বলি না। আমি এটা ঘরোয়া আড্ডায় সাধারণত বলি যে পৃথিবীতে 2 ধরনের লোক উইকেটের পিছনে দাঁড়ায়। এক ধরনের লোক উইকেট কিপার, আর এক ধরনের লোক হচ্ছে স্টপার। স্টপারটা কি জিনিস? গোলকিপারদের মতো। গোলকিপারদের কাজকে বল ধরা, স্টাম্পিং করা বা দ্রুত ক্যাচ নেওয়া, এগুলো তো গোলকিপারের কাজ না। গোলকিপারের কাজ হচ্ছে গোল ঠেকানো। বলটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মানে এভারেজ গোলকিপাররা যেটা করে, পাঞ্চ করে, ভালো কিপাররা ধরে। তো ভালো কিপারও না এরা, ভালো গোলকিপারও না। আমাদের এই যে 3জনের কথা বললাম, অঙ্কন, জাকের পিওর স্টপার, এরা কোনোভাবে পাঞ্চ করতে পারলে বাঁচে। মানে উইকেটের পিছনে বল আসবে, ওদের কাজ হচ্ছে এইভাবে ধরা নিজের বাঁচায় আর কি, বলটা এইভাবে ধরে বাঁচায়। এটা মজা করে আমি বলি, কিন্তু রিয়েলিটি এরা আসলে ওই লেভেলের কিপারই না।
ওই লেভেলে কিপারই না। জাকের আলী অনিক, জাকির, অঙ্কন কেউ টেস্ট লেভেলের কিপার না। টেস্টে তো ভাই এই দুদিন আগে মানে 90s পর্যন্ত স্পেশালিস্ট কিপার খেলানো হতো, যে সে ব্যাটিং পারে কিনা এটা কোনো ব্যাপার না, আপনাকে সুপার লেভেলের কিপার হইতে হবে। রশিদ লতিফ, নয়ন মঙ্গিয়া, ইয়ান হিলি, কিরণ মোরে, এই স্ট্যান্ডার্ডের কিপাররা কিপিং করবে। পরে যেটা হলো সাঙ্গাকারা গিলক্রিস্ট এই ফেনোমেনাটা ভেঙে দিল। মূলত ফেনোমেনাটা ভাঙা শুরু করছিলেন মঈন খান, যে কিপারদেরও রান করতে হবে। পরে ওই জেনুইন কিপার মানে স্পেশালিস্ট কিপার খেলানোর জায়গা থেকে সারা পৃথিবী সরে আসছে। তাই বলে কেউই টেস্টে আবার অফিসিয়াল কিপারও খেলায় না। ইন্ডিয়া যখন রাহুল দ্রাবিড় দিয়ে ওয়ানডেতে কয়টা ম্যাচ কিপিং করেছিল, আপনি কি আশা করেন যে রাহুল দ্রাবিড় টেস্টে কিপিং করবে? টেস্টে কিপিং অন্য লেভেলের ব্যাপার, ওটার জন্য আপনার স্পেশালিটি লাগে। ইমরুল কায়েস যখন খুলনায় শখানে কবার কিপিং করলো, দিন শেষে আমার সঙ্গে আড্ডা দিতে গিয়ে বলতেছিল যে দাদা, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আপনি কিপার ভালো না মন্দ এটা পরের আলা, শুধু টেস্টে যে কিপিং করা, এটার জন্য সারাদিন যে উইকেটের পিছনে বেন্ট হয়ে দাঁড়ায় থাকা, মানে আধ বসা হয়ে দাঁড়ায় থাকা, সারাদিন বলে ফোকাস করা, এইটার জন্য আলাদা ট্রেনিং লাগে আসলে কিপারদের। তো আমাদের যে তিনজনের কথা বললাম, আমার এদের কারোর কিপিং দেখে মনে হয় নাই যে তারা টেস্টে সারাদিন কিপিং করারই যোগ্যতা রাখে, মানে স্টপ করারও যোগ্যতা রাখে না। খুব রূঢ় ভাবে বলতেছে, আজকে শুরুতেই বলছে যে আজকে একটু রূঢ় কথা বলবো। টেস্ট নিয়ে কথা বলার সময় একটু রূঢ়ই বলা উচিত, এত মানে লুতুপুতু করে আসলে টেস্টের আলোচনাটা হয় না। আপনি 90 ওভার কিপিং করবেন, আপনি যদি ওখানে স্টপার যে কোনো ক্রমে বল হাতে নিবেন, বিকালের দিকে থার্ড সেশনে এসে আপনার কোমর ধরে আসবে, তাহলে আপনাদের দিকে টেস্ট চলবে? আমি তো দেখতেছি না যে এই দুই টেস্টে কে 90 ওভার করে, মানে দিন ধরতেছি 90 ওভার। যদি কখনো যদি জিম্বাবুয়ে ভালো ব্যাট করে ফেলে, আমাদের 120 ওভারও কোনো কিপারের কিপিং করতে হইতে পারে 2 দিন ধরে। কে করবে? আমি তো এই তিনজনের মধ্যে কাউরে দেখি না। আপনি মুশফিকরা এখন হাত পা ধরে কিপিং করাবেন, অথচ বিজয়ের দলে রাখলে আপনার ওপেনিং সমস্যার সমাধান হয়, আপনি একটা প্রফেশনাল কিপার পান যে তার লাইফে মূলত হচ্ছে স্পেশালিস্ট কিপার। এই জিনিস নিয়ে দাবি করতেছি আমরা যে এটা হচ্ছে বেস্ট অ্যাভেলেবেল টিম। মানে শুরুতেই আপনি বললাম যে এক্সপোজার দেওয়ার যে দাবি করছিলাম সেটা বাদ, রোটেশন পলিসির কথা বাদ, সবকিছু বাদ দিলাম। বাদ দেওয়ার পরেও আপনি তো বেস্ট টিমটা খুঁজে বের করবেন, কারণ আপনারা তো দাবি করতেছেন বেস্ট অ্যাভেলেবেল টিম। হোয়ার ইজ দ্য বেস্ট অ্যাভেলেবেল টিম? যেখানে বেস্ট প্লেয়াররাই নাই, আপনার টিমে জায়গায় পূরণ হয় না, আপনার টিমে ওপেনার নাই, কিপার নাই, এরপরেও আপনি বলতেছেন যে এটা বেস্ট অ্যাভেলেবেল টিম। খুবই খুবই দুঃখের সঙ্গে এটা বলতে হলো আমাকে যে এটা আসলে আমাদের বাংলাদেশ বেস্ট লেভেল টিমের ধারে কাছেও নাই, ধারে কাছেও নাই। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা। তারপরেও প্রার্থনা জিম্বাবুয়ের বিপক্ষে যেন অন্তত কেলেঙ্কারি না করি, তাহলে যেটা হবে যে সিরিজ শেষে অনেকেই আবার বলবে যে আপনারা তো বলছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে একটু পরীক্ষা নিরীক্ষা করেন, দেখছেন কি করছে। ওটা ভাই পরীক্ষা নিরীক্ষা না বললেও করতে পারে, করলেও করতে পারে, ওই যোগ্যতা শুধু বাংলাদেশেরই আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।